স্বাগতম। আপনি শুনছেন গল্পের আলপনা, বাংলা অডিও গল্পের জগতে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত এক অভিনব এবং মনস্তাত্ত্বিক গল্প বহুরূপী। গা ছমছমে এক নেশা আর ছদ্মবেশের রোমাঞ্চময় কাহিনী, এমন গল্প মিস করা চলবে না। তাহলে চলুন শুরু করা যাক। নিউ মহামায়া কেবিনের একটি চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সাহা একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতের কেউ এসেছে কি? হ্যাঁ, এসেছে বইকি। ওই তো রসিকবাবু, আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনও আসেনি, তবে মিনিট 10 মধ্যে এসে যাবে নিশ্চয়ই। যত বেশি চেনা লোক আসে ততই ভালো। চেনা লোক চিনতে না পারলে তবেই না ছদ্মবেশের সার্থকতা। অবশ্যই এখনও পর্যন্ত তার সবকটা ছদ্মবেশই আশ্চর্য রকম সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটা অংশই ঢাকা। বয়সও বাগিয়ে নিয়েছে নিকুঞ্জ, অন্তত বছর 25। গতকালের মেকআপ ছিল একটি ছোট্ট প্রজাপতি মার্কা গোঁফ, আর সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা বদলানো। কিন্তু হাব ভাব, হাঁটাচলা, গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল নিকুঞ্জ যে তার 10 বছরের আলাপি পঞ্চানন গুঁই তার কাছ থেকে দেশলাই ধার নেবার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসামান্য সাহসের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিল। আপনি ওটা রাখতে পারেন, আমার কাছে আরেকটা দেশলাই আছে। গলার স্বর শুনেও চেনেনি। একেই বলে আর্ট। নিকুঞ্জ সাহা আর সব শখ চলে গিয়ে এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়ে গেছে না, উত্তরোত্তর বেড়ে গিয়ে শখটার নেশায় পরিণত হয়েছে। তার হাতে এখন সময়ও অঢেল। আগে একটা চাকরি ছিল, কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট বুক কোম্পানিতে সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছেন। তারা নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন 72-তে। নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকা দিয়ে গেছেন তার ব্যাংকের সুদ হয় মাসে 750। কাজেই সেলসম্যানের চাকরিটা সে অক্লেশে ছাড়তে পেরেছে। এই জ্যাঠাই বলতেন, বই পড়ো নিকুঞ্জ, বই পড়ো। বই পড়ে না শেখা যায় এমন জিনিস নেই। স্কুলের দরকার হবে না, মাস্টারের দরকার হবে না, স্রেফ বই। লোকে এরোপ্লেন চালাতে শিখেছে বই পড়ে, এ কথাও শুনেছে। জ্যাঠা নিজে বই পড়ে 2টি জিনিস শিখেছিলেন, হাত দেখা আর হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন বলে জানা যায়। নিকুঞ্জ তার কথা মেনে নিয়েই বই পড়ে শিখেছিল চামড়ার কাজ আর ফটোগ্রাফি। 6 মাস আগে কলেজ স্ট্রিটের ফুটপাথে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি। সেইটে পরে এই নতুন শখটা তাকে পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা, থিয়েটার, সে সম্বন্ধে নিকুঞ্জুর কোনো উৎসাহই নেই। একবার মনে হয়েছিল, এ তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা নতুন উপরি রোজগারের রাস্তা ধরলে কেমন হয়। নবনট্য কোম্পানির ভুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর একটু আলাপও ছিল। দুজনেই ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বার, সেই সূত্রেই আলাপ। অ্যামাস স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পাড়তে ভুলু ঘোষ বললেন, বেশ তো আছো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছে হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি বলো, সেখানে অপরেশ দত্তকে সরিয়ে তুমি তার জায়গায় বসবে কি করে? সে লোক আজ 36 বছর ধরে মেকআপ করছে, পুরো আর্টটি তার মুখের ডগায়। তোমার 6 মাসের বিদ্যে শুনলে তো সে তোমার দিকে চাইবেই না, কথা বলার দূরের কথা। না হ্যাঁ, ওসব ভুলে যাও। সুখে যখন আছো তখন ভূতের কিল ভোগ করবে কেন? নিকুঞ্জ সেই দিনই মেকআপের পেশাদার চিন্তা মন থেকে মুছে দেয়। তাহলে মেকআপ করবে কি সে? কার মেকআপ করবে? চুল ছাটার সেলুনের মধ্যে তো মেকআপের সেলুন খোলা যায় না, যেখানে লোক পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টে নিতে আসবে। তখন নিকুঞ্জের মনে হয়, কেন, আমার নিজের চেহারা কি দোষ করল? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় কয়েকটা সুবিধা আছে, যাকে বলেন ন্যাচারাল অ্যাডভান্টেজেস। নিকুঞ্জর সবই মাঝারি। সে না লম্বা, না বেটে, না কালো, না ফর্সা, না চোখা, না ভোঁটা। যে নাক খাড়া তাকে ভোঁটা করা যায় না, যে বেশি লম্বা তাকে বেটে করা যায় না, যে বেশি কালো তাকে ফর্সা বানাতে হলে যে পরিমাণ রঙের প্রলেপ লাগে তাতে মেকআপ ধরা পড়ে যেতে বাধ্য। দুদিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করল যে মেকআপ সে নিজেকেই করবে, নিজের চেহারার উপরেই চলবে তার সব এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্যটা হবে কি? উদ্দেশ্য হবে 2টি। 1, নিজের শিল্পচাতুরীকে পারফেকশনের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া, এবং 2, লোকের চোখে ধুলো দেবার আনন্দ উপভোগ করা। বই কেনার দিন 7 মধ্যেই নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইতেই সে জেনেছে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মাহাত্ম্যর কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতায় আসে না, অথচ দেশি রঙে নিখুঁত মেকআপ সম্ভব নয়। নিকুঞ্জকে তাই যেতে হলো প্রতিবেশী ডাক্তার বিরাজ চৌধুরীর কাছে।
এই ডাক্তার চৌধুরী একবারে নিকুঞ্জের জন্ডিস সারিয়ে দিয়েছিলেন। এনার ছেলে আমেরিকায় পড়াশোনা করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শিগগিরই দেশে আসছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, আপনার ছেলে যদি একটি জিনিস আমার জন্য আনতে পারে, ও এলেই আমি দামটা দিয়ে দেব। কি জিনিস? জিজ্ঞেস করলেন ডাক্তার চৌধুরী। কিছু রং, মেকআপের রং। আমি নাম লিখে এনেছি, এখানে পাওয়া যায় না। বেশ তো, আপনি ডিটেলটা দিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেব। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যেই। তার আগেই অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গেছে। তুলি, স্পিরিট গাম, ভুরু আঁকার কালো পেন্সিল, ফোকলা দাঁত করার জন্যে কালো এনামেল পেন্ট, পাকা চুল করার জন্যে সাদা রং, পরচুলা লাগানোর জন্যে সূক্ষ্ম নাইলনের নেট। এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগাজুল, যা ওই সূক্ষ্ম নেটের উপর একটা একটা করে বসিয়ে নিকুঞ্জ নিজে হাতে তৈরি করে নিয়েছে 20 রকমের গোঁফ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা। রুক্ষ, মসৃণ, সোজা, ঢেউ খেলানো, কাফরিদের মতো পাকানো, কোনো রকম চুল বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সেই সঙ্গে পোশাক না বদলালে চলবে কি করে? নিকুঞ্জ 7 দিন লেগেছে নিউ মার্কেট, বড়বাজার আর গ্র্যান্ড স্ট্রিট ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়, তাই দর্জিকে দিয়েও বেশ কিছু পোশাক করিয়ে নিতে হয়েছে। আর শুধু জামা কাপড় তো নয়, পরিধেয় সব কিছুই। 7 রকমের চশমা, 12 রকম চটি, জুতো, স্যান্ডেল, 10 রকম টুপি, তার মধ্যে দারোগার টুপিও বাদ যায় না। পাগড়ির জন্যে 5 রকমের কাপড়, 5 রকম হাতঘড়ি, শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, বৈটমের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানের পড়া নকল হিরে, কিছুই বাদ যায়নি। আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্যে জোরালো বাল্ব। লোডশেডিংয়ে যাতে কাজ বন্ধ না হয়ে যায়, তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চকির নিতাইকে সে শিখিয়ে দিয়েছে সেটা কি করে চালাতে হয়। কাজ শুরু হয় 16ই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4:30 মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরই মেকআপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিকিরি বা কুলি মজুর সেজে তো লাভ নেই, কারণ মেকআপ উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ রাহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়া চাই। প্রথম দিনেই বাজিমাত। ঘন কালো ভ্রু আর তার সঙ্গে মানানসই ঘন কালো ঝুঁপো গোঁফ বিশিষ্ট মুক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট ও বহু ব্যবহৃত কালো মুক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস, পায়ে শুকতোলা ক্ষয়ে যাওয়া কালো শু আর ইলাস্টিকবিহীন সাদা মোজা। তারই টেবিলে এসে বসল পঞ্চানন। যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকফুকিনি চলেছে সমানে, কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষ করে সেই লোকটির যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি। বাঁ হাতে রেসবুকের পাতা উল্টে দিয়ে গেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেদিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলায় সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:15টায়। লোডশেডিং হয়নি বলে দরজার সামনে প্যাসেজে আলো ছিল। মুক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁ খেল, কাকে চাই? নিকুঞ্জ থামল। তারপর শশীবাবু দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে? আগে হ্যাঁ, দোতলার সিঁড়ি উঠে ডান দিকের ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন, আর সেই ফাঁকে একটানে গভ্র থিলে ফেলে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল। বলুন, বলেই নিকুঞ্জার দিকে ফিরে শশীবাবু চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি, এই যে নিকুঞ্জ! নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এরা মেকআপ নিয়ে ফিরব।
কোনোদিন ডাক্তার, কোনোদিন মুক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝছেন তো? বেরোবো বিকালে, ফিরবো সন্ধ্যায়, মেকআপটা খুলে ফেলবো আপনার ঘরে। ব্যাপারটা আমার আপনার মধ্যেই থাক, কেমন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার? না না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি কারণ আপনি বুঝবেন। মোট কথা, আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এইটাই আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোঁকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন, বললেন, কোনো বদমতলব নেই যখন বলছো, তখন আর কি। কত লোকের তো কত রকম শখই থাকে। কাজটা মেহনতের ও সময় সাপেক্ষ, তাই সপ্তাহে 2 দিনের বেশি মেকআপ নেওয়া চলবে না, এটা নিকুঞ্জে আগেই বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই। নিকুঞ্জও সেই সময়টা শহরে ঘুরে বেড়িয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যেই ব্যাপারে একটা স্বর্ণখনি, সেটা একদিন গিয়েই বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এইসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকি কোনো ছুতো করে সেই লোকের সঙ্গে 2টো কথাও বলে রাখে। কটা বাজলো দাদা? আমার ঘড়িটা আবার, অথবা এখান থেকে গড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরব বলতে পারেন? এই ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না, সেদিন বিকেলে এসে স্বাভাবিক বেশেই চলে যায় নিউ মহামায়া কেবিনে। যে 3-4টে আলাপি আসে, তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথাসময়ে ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ডকারখানা দেখে এবং রীতিমতো উপভোগও করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পাচ্ছিস? হ্যাঁ, মারব এক থাপড়। তোর বাবু বলে চিনতে পাচ্ছিস? আপনি তো বাবু বটেই, সে তো জানি। তোর বাবুর এরকম গোব, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু, এরকম চশমা পরে, কাঁধে এরকম চাদর নেয়। নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজার হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মাথা মোটা লোকেদের জন্য তার এই ছদ্মবেশ নয়। তারা এর আর্ট কোথায় তা ধরতে পারবে না। কিন্তু শুধুমাত্র 3জন কি 4জন বন্ধুকে ঠকিয়েই কি তার কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলছে। সে বুঝেছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে। তার আর্টের দৌড় কতটা, সেটা জানার একটা গোপন বাসনা মাথায় উঁচিয়ে উঠছে। সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাটবাড়ির কয়েকজন বাসিন্দার মধ্যে। নিকুঞ্জ সেখানে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু ধর্মচর্চা করেন। তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েন। তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তার। কেদার, বদ্রী, কাশী, কামাখ্যা সব ঘোরা আছে কুণ্ডু স্পেশালে। তিনিই বললেন তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছেন, যার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করল ব্যাংকের চাকুরে হরবিলাস। নাম বলিনি, বিরক্তভাবে বললেন ভুজঙ্গবাবু। রাগলে এর ভ্রু উপরে ওঠে, ফলে চশমা নাক দিয়ে হোড়কে নিচে নেমে যায়। হেঁচকি বাবা কি? প্রশ্ন করল হরবিলাস। হেঁচকি বাবা নামে একজন সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ এমন হেঁচকি তোলেন যে মনে হয় অন্তিমকাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তাররাও বলেছেন এ হেঁচকি মরণ হেঁচকি ছাড়া কিছুই না। ভুজঙ্গবাবুর ডান হাতে তর্জনী দিয়ে চশমা নাকের উপর ঠেলে তুলে জানালেন, সাধুর নাম কালিকানন্দ স্বামী। যাবেন নাকি? জিজ্ঞেস করলেন ইন্স্যুরেন্সের দালাল তনেবাবু। আপনি যান তো আমিও ঝুলে পড়ি আপনার সঙ্গে। সাধু দর্শনে বেশ একটা হয়। কলকাতার এই হোলসেল নোংরামি আর ভাল লাগ না। ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলেই স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে, সেটা সে বেশ বুঝতে পারছে। তান্ত্রিক সাজতে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে এবং কি কি জোগাড় করতে হবে, সেটা জানা চাই। তাক থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডলার তান্ত্রিকের বর্ণনাটা একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ। আজও এর বর্ণনা কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল, এখনও তেমনিই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল। দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটা জায়গায় এখনও ধরা রয়েছে। নিকুঞ্জর প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হল বীরভূমে। রামপুরহাটে নিকুঞ্জর এক খুড়তুতো ভাই থাকে। সেইখানে সে চলে যাবে তান্ত্রিক মেকআপের সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে নিয়ে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা।
সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কিনা সেইটে তাকে দেখতে হবে। ভুজঙ্গবাবুরাও সেখানে থাকবেন, তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কিনা দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জ ছিল, কেবল হাতে নেবার যষ্ঠি, চিমটে আর কমণ্ডলু ছাড়া। ঝাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে। ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছেন খবর পেয়ে নিকুঞ্জ মঙ্গলবার বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেওয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স ৩২, বাবা মারা গেছেন গত বছর। তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমা টকিজের মালিক। এখন সন্তোষী মালিকানা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে মন্দ না। হয়তো হিন্দি ছবি দেখার জন্যে সে নিকুঞ্জ প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা, আমার গাড়িতে করে শোলা নিয়ে গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জর খেয়াল ছিল না যে তারাপীঠের শ্মশানেই হচ্ছে মন্দির, আর শ্মশানেই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলাতে মনে পড়ল তারাপীঠের বিখ্যাত সাধু বামাখ্যাপা তো শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোঁফ জটা লাগানোর সঙ্গে সঙ্গে তার পরিচয় লোপ পেল। তারপর কপালে চন্দনের লেপ আর লাল ফোঁটা দিয়ে গলায় ৩ গাছি বড় বড় রুদ্রাক্ষের মারা পড়ে গায়ে গেরুয়া বস্ত্র চাবানোর সঙ্গে সঙ্গে সন্তোষ তড়াক করে লাফিয়ে ওঠে, ঢিপ করে এক প্রণাম করল নিকুঞ্জকে। ওফ নিকুঞ্জদা, যা হয়েছে না, কার মাথার ছাদ তোমাকে চেনে? নেহাত তোমার সামনে দাঁড়িয়ে আছি বলে, নইলে আমিও বমকে যেতুম। এই কমাসে হাত পেকেছে, তাই দুপুর ২:৩০-এর মধ্যে মেকআপ হয়ে গেল। চিমটে কমণ্ডলুর নতুন কেনা, তাই তাদেরও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। ৪টের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিলে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝে বম বম ছাড়া কথা বলবে না বলেই স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষের জন্যে। সেই বলেছে, নিকুঞ্জদা, তুমি যখন গাড়ি থেকে নামবে লোকে তো ঘিরে ধরবে, তখন যদি জিজ্ঞেস করে কে, তার জন্য একটা নামের দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম। সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ সচরাচর নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটি ড্রাইভার সঙ্গে নিল। বলল, আমাকে সাধু বাবার সঙ্গে ঘোরাঘুরি করতে হবে, গাড়িটা কিন্তু আপনার জিমায় থাকবে। একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না। এখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ। তার আশেপাশে আরও ৫ জন সাধু বাবা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। আমি সেই দলে গিয়ে ভিড়ব। তুই বরং আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস। তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়িতে যখন তারাপীঠ শ্মশানে পৌঁছাল, তখন সূর্য ডুবতে আরও আধ ঘণ্টা বাকি। আর ৫টা পীঠ স্থানের মতোই এখানেও লোকের ভিড়, পণ্ডার ভিড়। পথের দুধারে লাইন করা দোকানে গাঁদা ফুল, আবির, কুমকুম, বই, ক্যালেন্ডার, চা, বিস্কিট, তেলে ভাজা মাছি বসা জিলিপি ইত্যাদি সবই রয়েছে। নিউ মহামায়া কেবিনের পর এখানে এসে নিকুঞ্জর এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা হল। গেরুয়া পড়া লোক দেখলে লোকের মনে যে কি করে ভক্তিভাব জেগে ওঠে, সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামামাত্র নিকুঞ্জ দেখল যে গড় করা শুরু হয়ে গেছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ নেই। আপনা থেকে আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জের হাতটা উঠে সামনের দিকে এগোতে শুরু করল। শেষে এমন হলো যে হাত টেনে নেওয়ার অবসর নেই। পাশে সন্তোষ না থাকলে তাকে বোধহয় এক জায়গাতেই আটকে পড়তে হতো। দাদা সরুন, মা পথ দিন, এই করে সন্তোষ কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিয়ে গিয়ে ফেলল নিকুঞ্জকে। এখানে চারিদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জর দিকে লোকে দৃষ্টি পড়ার কোনো কারণ নেই। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখল যে কিছু দূরে একটা বটগাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে। গেরুয়া ছাড়া অন্য রঙও রয়েছে সেখানে। সন্তোষ বলল, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসছি ওইখানে কালিকানন্দ বসেছেন কিনা। ওনার সামনে আপনাকে পৌঁছে দিয়ে তবে আমার কাজ শেষ। আমি আপনাকে চোখে চোখে রাখব, তারপর যখন যাওয়ার ইচ্ছা হবে তখন আমাকে ইশারা করলেই আমি বুঝতে পারব। সন্তোষ দেখে এসে ফিসফিস করে জানালো, ওই ভিড়টাই কালিকানন্দের জন্যই বটে। আপনি সোজা এগিয়ে যান নিকুঞ্জদা, কুছ পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জের এমনিতেও নেই। সে এখানে এসে অবধি অত্যন্ত সহজ বোধ করছে, সেই সঙ্গে একটা পরম তৃপ্তির ভাব। মেকআপে তার জুড়ি কেউ নেই, সে বিশ্বাসটা তার মনে আজ পাকা হয়েছে। নিকুঞ্জ এগিয়ে গেল ভিড়ের দিকে। পথে ২-১ জন গড় করল। নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। উদ্দাত্ত কণ্ঠে উচ্চারিত বাণী
কিছুক্ষণ থেকেই শোনা যাচ্ছে। নিকুঞ্জ এগোনোর সঙ্গে সঙ্গে শব্দ ক্রমশ জোর হয়ে আসছে। আরেকটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালিকানন্দকে। বাঘের মতো চেহারা বটে এবং বাঘছালের উপরে বসেছেন তিনি। তিনিই বাণী শোনাচ্ছেন ভক্তদের। সবই ছ্যাঁদো কথা, কিন্তু বলার ঢঙে বিশেষত্ব আছে, আর সেই সঙ্গে চোখের দৃষ্টিতেও। মণিকে ঘিরে যে সাদা অংশ, সেটা সাদা নয়, গুলাপি। গাঁজা খাওয়ায় ফল কি? হতেও পারে। ভক্তের সংখ্যা ৫০-৬০-এর বেশি নয়, তবে ১-২জন করে ক্রমেই বাড়ছে। ওই তো ভুজঙ্গবাবু আর তার স্ত্রী। তনয়বাবুও নিশ্চয়ই আছেন ভিড়ের মধ্যে। ভুজঙ্গবাবু না মনে হয় বেশ সকাল সকাল এসছেন, কারণ তাদের স্থান ভক্তদের একেবারে প্রথম সারিতে। কালিকানন্দের দুপাশে এবং পিছনে ১০-১২ জন গেরুয়াধারী বসেছেন। তাদের সকলেরই গোপ দাড়ি জটা, রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে ভস্ম, অর্থাৎ নিকুঞ্জর সঙ্গে তাদের চেহারার তফাৎ করা প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পিছন দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। থেকে যেন একটা গান ভেসে আসছে। কে হরি বল বলিতে যায়, যারে মাধায় জেনে আয়, বুঝি গৌর যায় আর নিতাই যায়, যাদের সোনার নূপুর রাঙা পায়। হঠাৎ গানটা আরও স্পষ্ট হয়ে উঠল। কেন? কারণ আর কিছুই না, কালিকানন্দের কথা থেমে গেছে। নিকুঞ্জের দৃষ্টি গেল সাধু বাবার দিকে। কালিকানন্দ তার দিকেই চেয়ে আছে, এক দৃষ্টে, রাঙা চোখে। নিকুঞ্জের হাঁটা থেমে গেছে। অন্যান্য সাধু আর ভক্তের দৃষ্টিও তার দিকে। এবার কালিকানন্দের উদ্দাত্ত কণ্ঠে প্রশ্ন এল, বাবাজির ভ্যাঁক ধরা হয়েছে, গেরুয়া পরলেই সাধু হয়? গলায় মালা পরলেই সাধু? গায়ে ছাই মাখলেই সাধু? তোর আস্পর্ধা তো কম না। তোর জটা ধরে যদি টান দি, তখন কি হবে? কোথায় যাবে তোর সাধুগিরি? চোখের পলকে সন্তোষ হাজির নিকুঞ্জের পাশে। আর নয় দাদা, সোজা গাড়িতে। নিকুঞ্জের সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই। সন্তোষের কাঁধে ভর করে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানের গেটের উদ্দেশ্যে। কান তো খোলা, তাই কালিকানন্দের শেষ কথাগুলো না শুনতে পারল না। এই ভণ্ডামির ফল কি তা জানো তুমি, নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতে হল। আর এ তল্লাটেই নয়, ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটা। তিনি এসেই হাঁটে হাঁড়ি ভাঙবেন, তখন আর টিটকিরিতে কান পাতা যাবে না। ভবানীপুরে কাঁসারিপাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে ১.৫ ঘর, ভাড়া ২৫০ টাকা। বাপ রে বাপ, তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রী, পুরুত, মোল্লা, দরবেশ, এইসব মেকআপের যা সরঞ্জাম ছিল নিকুঞ্জের কাছে, সব বাক্স থেকে বার করে নিয়ে কাছি আদিগঙ্গার জ্বরে ফেলে দিল সে। ৩ হপ্তা গেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। ইতিমধ্যে নতুন পাড়ায় আলাপই হয়েছে ২-১ জন। এখানেও রয়েছে বাড়ি থেকে আধ মাইলের মধ্যে বড় রাস্তায় একটি রেস্টুরেন্ট, নাম পরাশর কেবিন। এখানে কেউই জানে না নিকুঞ্জর কলঙ্কময় ইতিহাস। তারকবাবু, নগেন মাস্টার, শিবু পোদ্দার। শিবু আবার থিয়েটারে পাঠ করে। নিকুঞ্জকে ধরে নিয়ে গিয়েছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। দেখবেন কেমন ফার্স্ট ক্লাস মেকআপ নিয়ে। যাওয়ার আগে বলেছিল শিবু। নিকুঞ্জ দেখে হাসবে না কাঁদবে ঠিক করতে পারেনি। এই মেকআপ, এরা কি ভালো মেকআপ দেখেছে কোনো দিন? আমার মেকআপ দেখলে তো এদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। পরক্ষণেই অবশ্যই মনে পড়ল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবে তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতার কথা তো শোনাই যায়, এতে অবাক হবার কিছু নেই। নিকুঞ্জ চালে একটু ভুল হয়ে গিয়েছিল, এই যা। তাই বলে কি তার এত স্বাদের অকিউপেশনটিকে একেবারে বরবাদ করে দিতে হবে? সে হয় না, হতে পারে না। আরও কত কি সাজতে বাকি আছে। যেমন একটা সত্যি করে ষণ্ডা চরিত্র এখনও সাজা হয়নি। এক তান্ত্রিক ছাড়া যা সেজেছে সবই নিরীহ কর্মায়িক চরিত্র, যাদের দিকে এমনিতেই লোকের দৃষ্টি যায় না। চোখ যাবে অথচ চেনা যাবে না,
তেমন একটা মেকআপের চরিত্র না করলে আর সত্যি করে সাফল্যের পরীক্ষা কি করে হবে? কেমন হবে এই ষণ্ড চরিত্র? মাথায় কদম ঝাড়চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষতচিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা, মুষ্টিযোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরনে বোতাম ছাড়া চেক শার্ট। তারাপীঠের অভিজ্ঞতার পর নিকুঞ্জরার ছদ্মবেশে ত্রিসীমানায় যাওয়া উচিত ছিল না, কিন্তু শখটা বোধহয় এমনই মজ্জাগত যে কাজের বেলা দেখা গেল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে বসে গেছে আবার আয়নার সামনে। সকালবেলা চা খেয়েই কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি। ফলে খিদিরপুরে জোড়াখুনের খবরটা এবং পলাতক আততায়ী ডাকসাইটে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখা হয়নি। যদি হতো তাহলেও বেশি নিকুঞ্জ মেকআপটা অন্যরকমভাবে করত। বাঘা মণ্ডলের ছবি মাস 6 আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতির পরে। সেবারও বাঘা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। কাগজে ছবি ছাপার উদ্দেশ্য ছিল জনসাধারণকে সতর্ক করা। সেই প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল আর সেই চেহারা তার মনের অবচেতনে গাঁথা হয়ে গিয়েছিল? না হলে আজ সে হুবহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনাবলী নিশ্চয়ই নিকুঞ্জর জানা ছিল না। যদি থাকত তাহলে তাকে এসে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল সেটা তার মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করত না। ব্যাপারটা কি? এরা এরকম করছে কেন? ম্যানেজার উঠে কোথায় গেলেন? বয়টা ওই কোণে ওরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছেন পুলিশে ফোন করতে এবং সেই ফোন যে পুলিশ ভ্যানকে চুম্বকের মতো টেনে আনবে নিকুঞ্জের পাড়ায়, সেটা আর নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধারকল্পে ভাগ্যদেবতা পুরো হাতটা না হলেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলই হল নিকুঞ্জের পাশের চেয়ারে পড়ে থাকা একটি দৈনিক কাগজ। কাগজটা পুরো দেখারও দরকার নেই, যে পাতায় সেটা খোলা রয়েছে তাতেই রয়েছে খুনি বাঘামণ্ডলের ছবি আর সঙ্গে সংক্ষিপ্ত গরম খবর। এই মুখই আজ নিকুঞ্জের আয়নায় তারই চোখের সামনে ক্রমে ফুটে উঠেছে। নিকুঞ্জের হাত পা ঠান্ডা হয়ে গেল, কাগজটা কাছে টেনে আনে খবরটা একবার চোখ বুলিয়ে নেবার লোভ সে সামলাতে পারল না। আর নেওমাত্র সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দ্রুতপদে দৌড়ালে লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে। কাঁসারিপাড়া লেনে নিজের বাসায় গিয়ে ঢুকতে সময় লাগল 10 মিনিট। একটা গাড়ির শব্দ সে পিছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশ ভ্যান, কিন্তু সেদিকে দৃকপাত করেনি। আসুক পুলিশই বোকা বনবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই নিকুঞ্জের ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহা তো কোনো অপরাধ করেনি, করেছে বাঘা মণ্ডল। ঘরে ঢুকে চাকরকে চায়ের জল চাপাতে বলে নিকুঞ্জ দরজাটা খিল দিয়ে বন্ধ করে দিল। ওই যা, লোডশেডিং! এখন জাপানি জেনারেটর চালাতে গেলে সময় লাগবে। কুছ পরোয়া নেই, মোমবাতি আছে। কিন্তু আগে জামাটা ছেড়ে ফেলা উচিত, সে কাজটা অন্ধকারই হবে। নিকুঞ্জ এক নিমিষে লুঙ্গি, শার্ট, কালো কোট ছেড়ে খাটের উপর ছুঁড়ে পেলে এক ঝটকায় আলনা থেকে পায়জামাটা নামিয়ে নিয়ে সেটাকে পরে ফেলল। তারপর দেশলাইয়ের আলোয় মোমবাতিটা দিরাজ থেকে বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখল। এখনও পুলিশ ভ্যানে কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পারেন এনে খোঁজ নিচ্ছে কোন বাড়িতে ঢুকেছে বাঘামণ্ডল। এ বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি। সামনের বা আশেপাশে বাড়ির কথা নিকুঞ্জ জানে না। এই সব চিন্তার মধ্যেই নিকুঞ্জ হাত চালাতে শুরু করল। প্রথমে নকল গোঁফ। নকল যদি হবে তো টানলে খোলে না কেন? স্পিরিট গাম দিয়ে আটকানো গোঁফ তো একটানেই খুলে যায়। তবে মোমবাতিটা মুখের কাছে এনে আয়নার দিকে ঝুঁকতেই নিকুঞ্জের রক্ত চল হয়ে গেল। এই গোঁফ তো নকল বলে মনে হয় না। এই যে তার চামড়া থেকে এই গজিয়েছে, আঠার কোনো চিহ্ন তো এই গোঁফে নেই। এ পোরচূড়াও তো পোরচূড়া নয়, এ যে তার নিজেরই চুল। এমনকি 4 দিনের যে গজানো দাড়ি, যে দাড়ি সে একটি একটি করে গালে লাগিয়েছিল, তাতেও তো কৃত্রিমতার কোনো চিহ্ন নেই। আর চোখের তলার ওই ক্ষতচিহ্ন! কোন ক্ষণজন্মা মেকআপ শিল্পীর ক্ষমতা এমন ক্ষতচিহ্ন তৈরি করে রং, তুলি, আঠা আর প্লাস্টিসিনের সাহায্যে? এ তো সেই 19 বছর আগে এন্টালির গাজা পার্কে বদরু শেখের সঙ্গে হাতাহাতির সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখন বাঘা হয়নি, তখন সে রাধু মণ্ডল, বয়স 21, সবে গুন্ডামিতে তালিম নিচ্ছে মেঘনাদ রক্ষিতের কাছে। দরজা ভেঙে ঢুকতে হলো পুলিশকে। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা বাঘা মণ্ডলের দিকে টর্চ ফেলে দারোগা চাকর নিতাইকে জিজ্ঞেস করলেন, এই লোক কি এ বাড়িতেই থাকে? আগে হ্যাঁ, উনি তো আমার মনিব।
কি নামে জানো ওকে? নিকুঞ্জ সাহা, সাহাবাবু। ভদ্রলোক সাজা হয়েছে, ম্যাকা হাসি হেসে বললেন দারোগাবাবু। তারপর কনস্টেবলের দিকে ফিরে বললেন, ওকে ধরে বেশ করে ঝাঁকাও তো দেখি, হুঁশ ফিরুক, তারপর বাকি কাজ। রিভলভার বার করে তাক করে রইলেন দারোগা বেহুশ আততায়ীর দিকে। ঝাঁকানি দিতেই প্রথমে বাঘামণ্ডলের পোড়চুলাটা খসে মাটিতে পড়ল, তারপর গুঁফটা, তার প্লাস্টিসিন দিয়ে সযত্নে তৈরি ক্ষতচিহ্ন ও নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত। ততক্ষণে অবশ্যই নিকুঞ্জ সাহার দেয়ান ফিরেছে। কাপালিকের ধমকানিতে যে কাজ হয়নি, আজ পুলিশের শাসনিতে তা হল। এখন নিকুঞ্জ বই পড়ে মৃৎশিল্প বা ক্লে মডেলিং শিখছে। গঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা, নিতাই হবে তার প্রথম মডেল। আপনি শুনলেন সত্যজিৎ রায়ের বহুরূপী, এক অসামান্য গল্প যেখানে শখ কখন নেশায় পরিণত হয় আর সেই নেশা মানুষকে কোথায় নিয়ে যায় তা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্পলোক সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন গল্প শুনতে সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে আবার শোনা হবে।